ক্লাস 11-এর আগের দিন আমরা রাসায়নিক বন্ধন পড়াটা চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। এমন রাসায়নিক বন্ধনটা কি না 4th চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে নাম্বার ডিভিশনের ব্যাপারটা আমি বলেছিলাম। দেখো আজকে ওই চ্যাপ্টারেরই আমরা আগের দিন কিছু জেনারেল জিনিস পড়েছিলাম। তার মধ্যে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড, এগুলো আমরা পড়েছিলাম। তার জেনারেল টপিকগুলো যেগুলো তোমরা ক্লাস 10-এ পড়েছো। আজকে ক্লাস 11-এ তোমরা নতুন যেগুলো পড়বে আয়নিক বন্ড থেকে, সেগুলোকে নিয়ে আলোচনা হবে। আয়নিক বন্ড বা আয়নিক কম্পাউন্ডস এর নতুন যে টপিকগুলো তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে গঠন, দ্বিতীয় হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, তৃতীয় হচ্ছে ল্যাটিস শক্তি এবং দ্রাবকায়ন শক্তি একসঙ্গে বলবো, চতুর্থ হচ্ছে পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা, আর পঞ্চম হচ্ছে ফ্যাজানের সূত্র। এই পার্টগুলো থেকে কিন্তু বেশ কোশ্চেন আসে। তার মধ্যে কোনগুলো থেকে মেনলি কোশ্চেন আসে সেই ব্যাপারগুলো আমি বলবো এবং সেখান থেকে কিছু কোশ্চেনও আলোচনা করে দেবো। সেগুলো কিন্তু তোমরা বাড়িতে বই থেকে পড়বে। আর একটা জিনিস, তোমরা ভালো করে ভিডিওটা দেখো, ভিডিওতে কিন্তু আমি প্রায় সমস্ত কোশ্চেনেরই অ্যান্সার বলে দিচ্ছি। ভালো করে ভিডিও দেখে সেগুলো নোট করো, কেমন? আর বই পড়ো, বই না পড়লে কিন্তু হবে না। তাহলে ফার্স্টে আমরা যাচ্ছি গঠন। এখন যদি আমরা তড়িৎযোজী যৌগের গঠনের ক্ষেত্রে যাই, আমরা তড়িৎযোজী যৌগের গঠনে যাই, তাহলে কিভাবে ওটা গঠিত হয় না, তড়িৎযোজী যৌগগুলোর ক্ষেত্রে ক্যাটায়ন আর অ্যানায়ন এক্স প্লাস আর ওয়াই মাইনাস এর মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশান কাজ করে। ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশান বাংলা স্থির তড়িতাকর্ষণ বল ক্রিয়া করে, যার কারণে এই আয়নগুলো পরস্পর যুক্ত হয়ে কী করে না তড়িৎযোজী যৌগ গঠন করে। এখন ভালো করে শুনবে, তোমরা ক্লাস 10-এ পড়েছো যে আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা আণবিক ভর কথাটা ব্যবহার না করে সংকেত ভর কথাটা ব্যবহার করি কেন, তাই না? তাহলে এই ব্যাপারটা আশা করি সবাই জানো, তবু আমি একবার ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো NaCl একটা তড়িৎযোজী যৌগ, কিন্তু এই তড়িৎযোজী যৌগটা এই NaCl এইভাবে কিন্তু আমরা কোনো অণু পাই না। যেমন জলের ক্ষেত্রে H2O অণুর অস্তিত্ব আছে, কিন্তু NaCl এই অণুটার কিন্তু অস্তিত্ব নেই। কেমন? তাহলে এর কিভাবে থাকে? এর থাকে হচ্ছে একটা Na+ কে ঘিরে, একটা ধরো Na+ তাকে ঘিরে, বা এটাকে আমি গোল এরকমভাবে দেখাচ্ছি, একটা গোলক এঁকে দেখাচ্ছি, এটা ধরো Na+, একে ঘিরে 6টা Cl-, একে ঘিরে 6টা Cl-, এটা 4টে, আর এই ওপরে একটা, এই ওপরে একটা, এই ওপরে একটা, আর পিছনে একটা, এই পিছনে একটা Cl- আয়ন থাকে। তাহলে আমরা তো NaCl এইভাবে তো বলতে পারি না, আবার উল্টো দিক থেকে একটা Cl- কে ঘিরে 6টা Na+ থাকে। কেমন? তাই NaCl এই রূপে কোনো অণুর অস্তিত্ব নেই। কিন্তু তাহলে সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি না, সোডিয়াম ক্লোরাইডের সংকেত কিন্তু হবে NaCl। কিন্তু ওটা অণুকে বোঝাচ্ছে না। যেমন জলের ক্ষেত্রে জলের সংকেত H2O, জলের সংকেত H2O, আবার একটা অণুকে কীভাবে প্রকাশ করা হয় সেটাও H2O দিয়ে। কিন্তু NaCl বা সাধারণ লবণের সংকেত কি NaCl, কিন্তু অণুরূপে NaCl থাকে না কিন্তু। কেমন? তাহলে এই হচ্ছে এদের কারণেই এদের আমরা সংকেত ভর কথাটা উল্লেখ করি। এবার এই যে আয়নীয় যৌগের একটা নির্দিষ্ট কোনো আয়নকে ঘিরে তার সবথেকে নিকটস্থ যতগুলো ভিন্ন আধানগ্রস্ত কণা থাকে বা আয়ন থাকে, তাকেই বলা হবে ওই কেলাসটার সর্বর্গাঙ্ক বা কোঅর্ডিনেশন নাম্বার। কেমন? তাহলে আবার বলছি, কোনো একটা আয়নীয় যৌগের কেলাসে কোনো একটা বিশেষ আয়নকে ঘিরে, মানে ধরো ক্যাটায়নকে ঘিরে
সর্বনিম্ন দূরত্বে যতগুলো অ্যানায়ন থাকবে বা ভিন্ন আধানযুক্ত আয়ন থাকবে সেই সংখ্যাটাকে বলা হবে ওই ক্লাসটার কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক। যেমন এখন এই সংখ্যাটা পরে কিন্তু এখন কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক এর উপর ভিত্তি করে কিন্তু আমরা কোনো একটা আয়নীয় ক্লাসের গঠন কীরূপ হবে সে সম্পর্কে আইডিয়া করতে পারি বা সেই সম্পর্কে জানতে পারি। আবার এই কোঅর্ডিনেশন নাম্বারটা কিন্তু একটা বিষয়ের উপর নির্ভর করে যে কোনো একটা ক্লাসের কোঅর্ডিনেশন নাম্বার কী হবে, 2 হবে না 3 হবে না 4 হবে না 5 হবে না 6 হবে। সেটা আবার কার উপর ডিপেন্ড করে না, যে ক্যাটায়ন আছে তার আয়নীয় ব্যাসার্ধ এবং যে অ্যানায়ন আছে তার আয়নীয় ব্যাসার্ধের অনুপাতের উপর। তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধের যে অনুপাত তার উপর নির্ভর করে কোঅর্ডিনেশন নাম্বার। আবার কোঅর্ডিনেশন নাম্বারের উপর ডিপেন্ড করে সেই যৌগটার গঠন কীরকম হবে, লিনিয়ার হবে না ট্রাইগোনাল হবে না অক্টাহেড্রাল হবে, সেটার উপর নির্ভর করে। এটা এই যে পার্টটা এটা কিন্তু আমাদের ক্লাস 12-এ কঠিন অবস্থা বলে একটা চ্যাপ্টার আছে, সেই জায়গায় অনেক ডিটেলে পড়তে হবে, এর মধ্যেও বিভিন্ন আকার আছে সেগুলো পড়তে হবে। যেহেতু আমরা ক্লাস 11-এ অনেক জিনিস আছে তাই ওই জায়গাটা তোমাদের 11-এর বইয়ে তেমনভাবে নেই, তাই ওই জায়গাটা নিয়ে যেটুকু আছে আমি সেটুকু আলোচনা করছি। 12-এ উঠলে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ বাই অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত যদি 0 থেকে 0.155 হয় তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হয় 2, মানে একটা ক্যাটায়নকে ঘিরে দুটো অ্যানায়ন থাকবে বা একটা অ্যানায়নকে ঘিরে দুটো ক্যাটায়ন থাকবে। কেমন? তখন যৌগটার গঠন হবে লিনিয়ার, সরলরৈখিক গঠন হবে। যদি ব্যাসার্ধের অনুপাত 0.155 থেকে 0.225 হয় তাহলে 3 হবে কোঅর্ডিনেশন নাম্বার, মানে একটা ক্যাটায়নকে ঘিরে 3টে অ্যানায়ন বা একটা অ্যানায়নকে ঘিরে 3টে ক্যাটায়ন থাকবে, তখন ট্রাইগোনাল স্ট্রাকচার হবে। লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে ধরো এই একটা ক্যাটায়ন, এই অ্যানায়ন, এই অ্যানায়ন, মাইনাস মাইনাস প্লাস। যেমন ট্রাইগোনাল মানে কি? এই একটা ক্যাটায়ন ধরো, এই একটা অ্যানায়ন, এই একটা অ্যানায়ন, এই একটা অ্যানায়ন, মাইনাস মাইনাস মাইনাস। যেমন টেট্রাহেড্রাল যদি 0.225 থেকে 0.414 হয় তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, টেট্রাহেড্রাল হয়। তাহলে কীরকম স্ট্রাকচার? এই ধরো একটা ক্যাটায়ন, এই একটা অ্যানায়ন, এই একটা অ্যানায়ন, এই একটা অ্যানায়ন, এই একটা অ্যানায়ন। কেমন? এইভাবে অ্যানায়নটা, তাই না? পড়েছো তোমরা। এবার হচ্ছে যদি কোঅর্ডিনেশন নাম্বার 5 হয়, কোঅর্ডিনেশন নাম্বার, সরি এটা আমি একটু ভুল লিখেছি, এটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়, এটা হচ্ছে 8। কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয় তাহলে তখন ব্যাসার্ধটা কি, অনুপাতটা কী হতে হয়? 0.414 থেকে 0.732। তখন স্ট্রাকচার কী হয়? অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল মানে কি? ধরো এই একটা ক্যাটায়ন, এই একটা ক্যাটায়ন আছে, এই ধরো ক্যাটায়ন, একে ঘিরে কীরকম? এই একটা অ্যানায়ন, এই একটা অ্যানায়ন, এই একটা অ্যানায়ন, এই এই এই, মানে কি? দেখো যদি আমরা ভাবি তাহলে এটা অ্যাকচুয়ালি এইরকমভাবে আঁকা যায় না। তাহলে এই ধরো তলটা, এ কী করে? এই চারটের সঙ্গেই বন্ধন, এই চারটের সঙ্গেই বন্ধন করে। আবার এই যেটা আছে সেও এই চারটের সঙ্গেই বন্ধন করবে। কেমন? মানে একটা ধরো বই আছে, একটা বই, তার মাঝখানে একটা ক্যাটায়ন, তার চারটে কোণে চারটে অ্যানায়ন আছে। কেমন? ওপরে একটা অ্যানায়ন আছে, নিচে একটা অ্যানায়ন আছে, তারা আবার তলটা পরস্পরের সঙ্গে যুক্ত। তা দেখো অক্টাহেড্রাল, দেখো কটা হচ্ছে না, 6টা আয়ন থাকছে, একটা ক্যাটায়নকে ঘিরে 6টা অ্যানায়ন থাকছে, আর তলের সংখ্যা দেখো ওপরে 4টে আর নিচে 4টে। কেমন? ওই জন্য অক্টাহেড্রাল, 8টা। এবার যদি আর প্লাস আর আর মাইনাস এই অনুপাতটা যদি 0.732 আর 1-এর মধ্যে হয় তাহলে হয় কিউবিক স্ট্রাকচার। কিউবিক স্ট্রাকচার তোমরা জানো নাকি? এই হচ্ছে একটা কিউব, এর মাঝে একটা থাকবে ক্যাটায়ন বা অ্যানায়ন, আর এই 8টা কোণে 8টা ভিন্ন আধানগ্রস্ত। ক্যাটায়ন থাকলে অ্যানায়ন থাকবে, অ্যানায়ন থাকলে ক্যাটায়ন থাকবে। এখন এই কিউবিক ইয়ের ওপর ডিপেন্ড করে কিন্তু
আমাদের আবার অনেক ভাগ আছে, সেটা আমরা 12-এ পড়বো। বিভিন্ন ধরনের গঠন হয়, সেটা আমরা 12-এর পার্টে যাব। কেমন? তাহলে এই হচ্ছে গঠন আকৃতি হয় কোঅর্ডিনেশন নাম্বারের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের গঠন আকৃতি ক্লাসগুলো লাভ করতে পারে। এই হচ্ছে আয়নীয় যৌগের বা আয়নিক কম্পাউন্ডের বা তড়িৎযোজী যৌগের গঠন আকৃতি নিয়ে আলোচনা করা হলো। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মধ্যে। পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি? দেখো, তোমরা ক্লাস 8-এ মনে হয় পড়েছিলে কুলম্বের সূত্র। ক্লাস 8-এ তোমরা পড়েছিলে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি বলছে? ধরো দুটো আধান আছে, সেটা একই আধান বিশিষ্ট হতে পারে, আবার ভিন্ন আধানও হতে পারে। এখানে কিন্তু ভিন্ন আধান, কারণ আমরা আয়নীয় যৌগ পড়ছি, তাই আমরা এটা ভিন্ন আধান ধরেই পড়বো। ধরো একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস, এর আধানের মান হচ্ছে Q1 আর এর হচ্ছে Q2। তাহলে এদের দুজনকার মধ্যে অ্যাট্রাকশন ফোর্স যেটা জেনারেট করবে, মানে যেটা আকর্ষণ বল, যেহেতু বিপরীত আধান, তাহলে সেটা যদি F হয় তাহলে আর এই দুটোর মধ্যে দূরত্ব যদি R হয় তাহলে F প্রপোর্শনাল টু হয় Q1 ইন্টু Q2 বাই R²। এইটা হচ্ছে কুলম্বের সূত্র। এখন এই সমানুপাতি চিহ্নটা তোলার জন্য আমরা কি নিয়ে আসতে পারি? Q1 ইন্টু Q2 বাই R² টু কে, সমানুপাতি ধ্রুবক। তাহলে কে ইকুয়াল টু কি হয়? কে ইকুয়াল টু হয় Q1 ইন্টু Q2 বাই R² ইন্টু এফ। তাহলে এটাকেই বলা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা কার কার উপর নির্ভর করছে? দেখো, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা আধানদ্বয়ের বা বিন্দু আধানের চার্জের ওপর গুণফলের সঙ্গে সমানুপাতিক। কিন্তু কি হচ্ছে, এদের মধ্যে আকর্ষণ বলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে কি মিন করলো এখানে? MCQ এর জন্য খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। আকর্ষণ বল যত বেশি হবে তত পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কিন্তু কম হবে, এটা মনে রাখবে। তাহলে আকর্ষণ বলের সঙ্গে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা কিন্তু ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কেমন? তাহলে এইটুকুটা এটা মনে রাখবে। এবার এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বিভিন্ন যৌগের ক্ষেত্রে বিভিন্ন প্রকার হয়। যেমন ধরো, জলের ক্ষেত্রে H2O এর ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হয় 81 ইউনিট। যদি আমরা এটা অ্যালকোহল CH3OH মিথানলের ক্ষেত্রে করি তাহলে এটার মান হয় 35 মতন। আর যদি ইথারের ক্ষেত্রে করি, ইথার জাতীয় যৌগের ক্ষেত্রে, তাহলে এটা অ্যারাউন্ড 4.1 বা অ্যারাউন্ড 4 এই মানটা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান। এখন পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত বেশি হয় তার আয়নীয় চরিত্র কিন্তু তত বেশি হয়। যেমন তুমি যদি এখানেই দেখো, জলের আয়নীয় চরিত্র বা বন্ধনগুলোর মধ্যে বন্ধন পোলারিটি কিন্তু এদের থেকে বেশি, তাই দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি। ঠিক আছে? এটা কিন্তু জল কিন্তু সমযোজী যৌগ, কিন্তু জলের অণুতে যে OH বন্ধন আছে তার যে পোলারিটি সেটা কিন্তু এদের থেকে বেশি হয়। এদের যে পোলারিটি, বন্ধনগুলোর মধ্যে যে পোলারিটি হয়, CH বন্ধন বা CO বন্ধন, এদের পোলারিটি অপেক্ষা এখানে পোলারিটিটা বেশি হয়, তার এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান এর কিন্তু বেশি। কেমন? পরাবৈদ্যুতিক ধ্রুবক থেকে সাধারণত কোনো কোশ্চেন আসে না, যেগুলো জয়েন্ট পয়েন্ট লেভেলে কিছু কোশ্চেন আসে সেগুলো এখানটা পড়লেই হবে। কেমন? নেক্সট আমরা যাব ল্যাটিস শক্তি বা দ্রাবকায়ন শক্তি। তাহলে আগের যে দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করতাম, সেই দুটো টপিক কিন্তু তোমাদের ক্লাস 11-এর জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। সাধারণত কোনো কোশ্চেন এখান থেকে আসে না, সাধারণত রেয়ার কোশ্চেন এখান থেকে আসে। এবার আমরা যেটা যাচ্ছি ল্যাটিস শক্তি বা দ্রাবকায়ন শক্তি। ল্যাটিস শক্তি বা দ্রাবকায়ন শক্তি প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা, এবং ল্যাটিস শক্তি ও দ্রাবকায়ন শক্তি একটা খুব ইম্পর্টেন্ট টপিক ক্লাস 11-এর জন্য। দেখা যাক ল্যাটিস শক্তি এবং দ্রাবকায়ন শক্তি ব্যাপারটা কি। দেখো, ফার্স্ট হচ্ছে ল্যাটিস শক্তি কাকে বলে না, কোনো একটা আয়নীয় যৌগের বা যৌগ গঠনকারী, কোনো আয়নীয় যৌগ গঠনকারী যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, সেই ক্যাটায়ন এবং অ্যানায়নের গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন, মানে ওটা যখন গ্যাস ফর্মে আছে সেই অবস্থায় তাদের বিক্রিয়া ঘটিয়ে বা তারা পরস্পর যুক্ত হয়ে যখন কোনো
তড়িৎযোজী যৌগ গঠন করে এবং পরিমাণটা হয় তাদের ফর্মুলা আণবিক সংকেত পরিমাণটা, মানে তাদের সংকেত ভর পরিমাণ যৌগ উৎপন্ন করে, তখন তাকে বলা, তার ফলে যে পরিমাণ শক্তির নির্গমন ঘটে তাকে বলা হয় না ওই যৌগের ল্যাটিস শক্তি। আবার বলছি, কোনো একটা আয়নীয় যৌগের গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন পরস্পর যুক্ত হয়ে ফর্মুলা ভর পরিমাণ বা সংকেত ভর পরিমাণ, এক সংকেত ভর বা এক ফর্মুলা ওয়েট পরিমাণ আয়নীয় যৌগ গঠন করার ফলে যে পরিমাণ শক্তির নির্গমন ঘটে তাকেই বলা হয় ওই যৌগটার ল্যাটিস শক্তি। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট এটাকে আবার অন্যভাবেও বলতে পারি। কীভাবে না, কোনো একটা আয়নীয় যৌগের এক ফর্মুলা ওজন পরিমাণ নিয়ে বা এক সংকেত ভর পরিমাণ নিয়ে তাকে বিশ্লিষ্ট করে, তাকে ভেঙে যদি তার গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করা হয়, তবে যে পরিমাণ শক্তি দিতে হয় বাইরে থেকে তাকে বলা হচ্ছে ল্যাটিস শক্তি। কেমন? বই থেকে সংজ্ঞাটা পড়ে নেবে। তাহলে কি বলা হলো না, ধরো সোডিয়াম আমরা NaCl গঠন করব। কতটা না, 58.5 গ্রাম NaCl। কেন? এটা হচ্ছে 23, এটা হচ্ছে 35.5, তাহলে যোগ করলে হচ্ছে 58.5। তাহলে এটা হচ্ছে ওর সংকেত ভর পরিমাণ, ফর্মুলা ওয়েট পরিমাণ। তাহলে এই পরিমাণ আমরা NaCl তৈরি করতে চাই কি থেকে না, Na+ আর Cl- থেকে। গ্যাসীয় অবস্থা থাকতে হবে কিন্তু, কেমন? যদি তৈরি করতে চাই তাহলে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে, NaCl সলিড ফর্ম করলো, আর যে পরিমাণ এনার্জি ও ছেড়ে দিল সেটা কি বলা হবে, ইটা ডেল ই, এটাই হচ্ছে ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। কেমন? এখন এই NaCl এর ল্যাটিস শক্তি নির্ণয়ের জন্য বর্ন হেভার বলে দুজন বিজ্ঞানী, বর্ন আর হেভার বলে দুজন বিজ্ঞানী, তারা একটা পদ্ধতি বলেছিলেন যেটাকে বর্ন হেভার সাইকেল বলে। সেটা নিয়ে আমি একটা আলোচনা করব। তার আগে আমি তোমাদের আরেকটা এখান থেকে ল্যাটিস শক্তি নির্ণয়ের আরেকটা সূত্র তোমাদের দেখাই। সেটা হচ্ছে বর্ন ল্যান্ডে ইকুয়েশন। কি না, বর্ন ল্যান্ডে ইকুয়েশন। সেটা কি? সেটা বলছে ল্যাটিস শক্তি ইউ ইকুয়াল টু, আবার বলছি ল্যাটিস শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ইকুয়াল টু মাইনাস এ ইন্টু ই ইন্টু জেড প্লাস ইন্টু জেড মাইনাস ইন্টু এন বাই আর ইন্টু 1 মাইনাস 1 বাই এন। এইটা হচ্ছে বর্ন ল্যান্ডে ইকুয়েশন। যেমন ফার্স্ট হচ্ছে ইউটা কি, ইউটা হচ্ছে ল্যাটিস এনার্জি। তাহলে ইউটা কি, ইউটা হচ্ছে ল্যাটিস এনার্জি। কেমন? ইটা কি, ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। জেড প্লাস যেটা, সেটা কি চার্জ অফ ক্যাটায়ন। আর জেড মাইনাস চার্জ অফ অ্যানায়ন। আর কি ডিস্টেন্স বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। যেমন এটা হচ্ছে ম্যাডেলুম কনস্ট্যান্ট, ম্যাডেলুম ধ্রুবক। আর এনটা হচ্ছে বর্ন এক্সপোনেন্ট। তাহলে এই সমীকরণটা থেকে আমরা বর্ন ল্যান্ডের ইকুয়েশন থেকে আমরা কোনো একটা যৌগের ল্যাটিস এনার্জি নির্ণয় করতে পারি, কিন্তু এর ডেরিভেশন বা এর প্রয়োগ তোমাদের নেই। নেক্সট আমরা যাচ্ছি না বর্ন হেভার সাইকেল। বর্ন হেভার সাইকেলে আমি একটা এক্সাম্পল দেবো আর তোমাদের একটা করতে দেবো, সেগুলো একটু নেই যদিও, তবে আমি একটা করাবো, তোমরা দেখে বাড়িতে ওটা করবে। কেমন? দেখো, ফার্স্ট বলছি আমরা কিভাবে আমরা MgCl-টা এক্সাম্পল দিচ্ছি, MgCl2 এর এক্সাম্পলটা দিচ্ছি। কেমন?
ফার্স্ট দেখো MgCl2 যদি আমরা তৈরি করতে যাই, তাহলে এর ফর্মুলা ওজন পরিমাণ যদি তৈরি করতে যাই, তাহলে আমার 1 মোল Mg লাগবে আর 1 মোল Cl2 লাগবে। ভালো করে খেয়াল করবে, Cl2 বলেছে ওই জন্য 1 মোল। যদি Cl মাইনাস আয়ন বলতাম তাহলে 2 মোল কিন্তু, কেমন? তাহলে এটা যদি তৈরি করতে যাই তাহলে আমাকে Mgকে ফার্স্ট পিসে নিয়ে যেতে হবে। ল্যাটিস এনার্জির সংজ্ঞা কি? আমাকে গ্যাসীয় ক্যাটায়নে নিয়ে যেতে হবে। সেরকম একইভাবে এটাকে কি করতে হবে? গ্যাসীয় অ্যানায়নে নিয়ে যেতে হবে। কেমন? তাহলে গ্যাসীয় এ এমনি অবস্থায় কি থাকে? সলিড কন্ডিশনে থাকে। এ কিন্তু গ্যাস অবস্থাতেই থাকে। তাহলে ফার্স্ট আমার কাজ হচ্ছে এই ম্যাগনেসিয়ামকে আমাকে কিসে না গ্যাসে কনভার্ট করতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম Mg সলিড, এটাকে প্রথমে আমরা কিসে কনভার্ট করব না গ্যাসে কনভার্ট করব। Mg গ্যাসে কনভার্ট করব। তাহলে সলিড থেকে ডাইরেক্ট যদি গ্যাস হতে হয় তাহলে আমাদের কি লাগে? ঊর্ধ্বপাতন করতে হয়, তাই না? যেটাকে ইংরেজিতে বলা হয় সাবলিমেশন এনার্জি। সাবলিমেশন এনার্জি। তাহলে ই অফ ই মানে এনার্জি, সাবলিমেশন। সাবলিমেশন এনার্জি আমাকে দিতে হবে। তাতে কি হবে? Mg সলিডটা Mg গ্যাসে ডাইরেক্ট রূপান্তরিত হলো। এবার নেক্সট আমাদের কাজ কি না এটাকে আমাকে Mg প্লাস গ্যাসে কনভার্ট করতে হবে। কেমন? তাহলে Mg প্লাস গ্যাসে করতে গেলে আমাকে কি করতে হবে না একটা ইলেকট্রন তাড়াতে হবে। ইলেকট্রন তাড়ানোটাকে কি বলা হয়? আয়োনাইজেশন পোটেনশিয়াল। তাহলে আমরা এখানে আইপি বা ই অফ আইপি দেবো। ই অফ আইপি মানে আয়োনাইজেশন পোটেনশিয়ালের জন্য আয়োনাইজেশন পোটেনশিয়াল। এটা শুধু ই লেখার দরকার নেই, আইপি লেখো, কারণ এর মধ্যেই এনার্জি টার্মটা ঢুকে যাচ্ছে। কিন্তু শুধু তো Mg প্লাস করলে হবে না, কারণ দেখো এখানে Mg, এখানে 2 প্লাস হবে আর 2Cl মাইনাস হবে, তাই না? তাহলে এটাকে আবার আমাকে কি করতে হবে না Mg 2 প্লাসে কনভার্ট করতে হবে। তাহলে Mg 2 প্লাসে কনভার্ট করতে হবে, গ্যাস অবস্থাতেই থাকবে। তাহলে এখানে এটাকে আমরা IP1 ধরলাম, বলেছি আয়োনাইজেশন পোটেনশিয়াল 1, আয়োনাইজেশন পোটেনশিয়াল 2, আর এটাকে বলবো কি IP2। ক্লিয়ার এই পর্যন্ত ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে ফার্স্ট আমরা করলাম। কেমন? নেক্সট এটা Mg 2 প্লাসের ব্যাপারটা মিটলো। এবার আমরা ক্লোরিনে যাচ্ছি। ক্লোরিন সাধারণত কি অবস্থা থাকে না Cl2 অবস্থায় থাকে। এটা কি গ্যাস অবস্থায় থাকে। তাহলে ফার্স্ট এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে না 2Cl গ্যাসে কনভার্ট করতে হবে। মানে এটাকে কি করতে হবে? অণু হিসেবে ছিল Cl, সিঙ্গেল বন্ড Cl ছিল, এটাকে ভেঙে আমাকে 2Cl এ কনভার্ট করতে হবে। কেমন বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে আমাকে অণু থেকে পরমাণুতে ভাঙতে হবে। তাহলে তার জন্য কি করতে হয়? এই বন্ধনটা ভাঙতে হয়, তাই না? তাহলে এই দুটো ক্লোরিনের মধ্যে যে বন্ধনটা আছে সেটাকে ভাঙতে হবে। এটাকে বলা হয় ডিসোসিয়েশন এনার্জি। ই অফ ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন এনার্জি আমরা দিলাম। তাতে কি হলো? দুটো ক্লোরিন Cl এ পরিণত হলো। কেমন? তাহলে এই হচ্ছে ফার্স্ট আমার ডিসোসিয়েশন এনার্জি লাগলো, দুটো পরমাণুতে পরিণত হলো। এবার এটা থেকে আমি কি করব না Cl মাইনাসে 2Cl মাইনাসে পরিণত করব গ্যাস। তাহলে 2Cl মাইনাসে যদি একটা Cl মাইনাসকে পরিণত, Cl থেকে Cl মাইনাস করতে হতো, যদি Cl থেকে Cl মাইনাস করতাম তাহলে কি হতো না আমার ইলেকট্রন, এটা আসক্তি, তাই না? তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি দিতাম, তাই না? ইলেকট্রন অ্যাফিনিটির কথাটা বলতাম, কারণ ইলেকট্রন গ্রহণ করছে ওটা। এটা কিন্তু সমযোজী বন্ধনে নয়, এমনি পরমাণু অবস্থায়, তাই এটা ইলেকট্রন অ্যাফিনিটি। আর বন্ধনে থাকলে সেটাকে বলা হতো ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এটা, তাহলে এবার দুটো আছে বলে, 2 আছে বলে, তাহলে এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে 2 ইন্টু ই ইন্টু এ। কেমন? এই হলো। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এটা তৈরি করার জন্য যা যা দরকার 2Cl মাইনাস গ্যাস অবস্থায় পেয়ে গেছি আর Mg2 প্লাস গ্যাস অবস্থায় পেয়ে গেছি। এবার আমার এটা একটু সরিয়ে লিখলে ভালো হতো, আমি ঠিক আছে এখানে লিখছি, দেখো আশা করি বুঝতে পারবে। এই দুটো আমরা, তোমরা একটু সুন্দর করে লিখবে, এই দুটোকে আমরা যোগ করছি। কেমন? তাহলে এই দুটোকে যোগ করে
করার পরে যে এনার্জিটা রিলিজ হচ্ছে, যে এনার্জিটা ওরা ছেড়ে MgCl2 সলিডটা গঠন করছে, MgCl2 সলিডটা গঠন করছে, সেটাই হচ্ছে ওদের ল্যাটিস এনার্জি। কেমন? সেটাই হচ্ছে ওদের ল্যাটিস এনার্জি। আবার উল্টো দিকে যদি আমরা সলিড আর রাসায়নিক দিকটাও হতে পারে না, Mg সলিড আর MgCl2 গ্যাস, সরি Cl2 গ্যাস, তাদের যদি ডাইরেক্ট মিশিয়ে আমরা এই পদ্ধতিতে না গিয়ে যদি আমরা ডাইরেক্ট মিশিয়ে যদি MgCl2 তৈরি করতাম, তাহলে ধরো তাপের তারতম্য হতো ΔHF, মানে F ফর ফরমেশন, ফরমেশন। ঠিক আছে, তাহলে এটা যদি হতো তাহলে কি হতো, তাহলে এই টোটাল যে আমরা ইকুয়েশনটা আছে, দেখো টোটাল একটা ইকুয়েশন, একটা এদিকে স্টেপটা কি বলছে না, ল্যাটিস এনার্জি ক্যালকুলেশনের জন্য একটা আমরা চক্রাকার পরিবর্তন লিখেছি, আর এদিকটা ডাইরেক্ট কনভার্সন, ডাইরেক্ট ফরমেশন। তাহলে এটা যদি হয় তাহলে এটা থেকে আমরা কি পাবো, দেখো তাহলে আমরা পাচ্ছি ΔH ফরমেশন, ΔH ফরমেশন, এটাকে আমরা শুধু F দিয়ে ডিনোট করি, এগুলো শিখতে হবে। সেটা ইকুয়াল টু হচ্ছে E অফ সাবলিমেশন, S, E অফ সাবলিমেশন প্লাস IP1 প্লাস IP2, এগুলো সবই হচ্ছে Mg এর ক্ষেত্রে। তারপরটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে E অফ ডিসোসিয়েশন অফ Cl2 প্লাস 2 ইন্টু EA প্লাস ইউ। এবার এখানে একটু ভালো করে শোনো, কি না ইলেকট্রন অ্যাফিনিটিটা কী হয়, ঋণাত্মক হয়। তাহলে তুমি এখানে এইভাবেও এটাকে লিখতে পারো 2 ইন্টু মাইনাস EA। কারণ তুমি এখানে ইউ এর জায়গায় লিখতে পারো, যেহেতু এটা এনার্জি ছাড়ে তাই এখানে মাইনাস ইউ লিখতে পারো, কেমন মাইনাস ইউও লিখতে পারো, কারণ যেহেতু এখানে এনার্জিটা রিলিজ হয় তাই এই দুটোর জায়গায় আমরা মাইনাসটা ইউজ করতে পারি। তাহলে এই ইকুয়েশনে যদি এই মানগুলো আমার জানা থাকে তাহলে আমরা ল্যাটিস এনার্জি ক্যালকুলেশন করতে পারি। কীভাবে একটা পদ্ধতিটা বুঝতে পেরেছো, এটা বাড়িতে বারবার দেখবে, যে এটা করার চেষ্টা, এটা নিজে করার চেষ্টা করবে না দেখে একবার। এবার আমি আরেকটা তোমাদের করতে দিচ্ছি, সেটা কি দেখো, NaCl, সহজ NaClটা নিজেরা করবে। কেউ যদি এটা করতে পেরে যাও তাহলে তোমরা আরেকটা করবে, সেটা হচ্ছে NaCl, তো আর একটা হচ্ছে Mg, আচ্ছা CaO, কেমন? তাহলে এটা যদি পারো তারপর আবার এটা করবে, কেমন? ঠিক আছে, এই দুটো করার চেষ্টা করবে বাড়িতে। নেক্সট আমরা এই ল্যাটিস এনার্জি সম্পর্কিত একটা বিষয়ে যাচ্ছি। দেখো দেখো কোনো, আমি আগেই বলেছিলাম সবসময় কোনো মৌল বা কোনো যৌগ বা কোনো আয়ন, যে কোনো কণা সবসময় কী চায়, লোয়ার এনার্জি স্টেটে থাকতে চায়। যার যত এনার্জি কম হবে সে তত বেশি সুস্থিত হবে। তাহলে দেখো কোনো একটা যৌগ গঠনকালে যে এনার্জিটা ছাড়ছে, কোনো একটা আয়নীয় যৌগ গঠনকালে যে এনার্জিটা ছাড়ছে সেই এনার্জিটা হচ্ছে আমার ল্যাটিস এনার্জি। তাহলে এই ল্যাটিস এনার্জির মান যত বেশি হবে কোনো একটা যৌগ গঠনকালে, ল্যাটিস এনার্জির মান বা যৌগটা ল্যাটিস এনার্জির মান যত বেশি হবে জানবে যৌগটা তত সুস্থিত হবে। কারণ কি, ওর পরমাণু অবস্থায় যে শক্তি নিয়েছিল, যখন তারা বন্ধন গঠন করে যৌগ গঠন করছে, আয়নীয় বন্ধন গঠন করে, তখন কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ করে দিচ্ছে। তার মানে কী হচ্ছে, তার এনার্জিটা কমে যাচ্ছে, তো ওই জন্য তার স্থায়িত্ব বাড়ছে। কিন্তু ক্লিয়ার ব্যাপারটা? এখন এই ল্যাটিস শক্তির উপরই নির্ভর করে কোনো একটা আয়নীয় যৌগ জলে দ্রবীভূত হবে কি হবে না, সেটা এর ওপর নির্ভর করে। এছাড়াও ফ্যাজানের সূত্রের ওপরও নির্ভর করে, ল্যাটিস শক্তির ওপরও নির্ভর করে। কীভাবে নির্ভর করে সেটা শোনো। দেখো কোনো একটা যৌগের ল্যাটিস শক্তি বা কেলাসের যে জারক শক্তি, ল্যাটিস শক্তিকে কিন্তু বাংলায় জারক শক্তিকেও বলা হয়। তাহলে এই ল্যাটিস শক্তি যত বেশি হবে, ফার্স্ট হচ্ছে আয়নীয় যৌগগুলোকে জলে দ্রবীভূত হয় কি করে। ধরো NaCl এলো, জলে আমরা NaCl দিলাম, Na প্লাস Cl মাইনাস রূপে আছে। এবার জলের অণুর কি হয় না, জলের অণু তো ধ্রুবীয় প্রকৃতির, তাহলে এর কী হয়, এই হাইড্রোজেনের মাথায় ডেল প্লাস চার্জ জেনারেট করে, এর মাথায় ডেল প্লাস, কেন, ইলেকট্রন এদিকে সরে যায় বলে, ইলেকট্রন অক্সিজেন ইলেকট্রন নেগেটিভিটি বেশি, এটা ডেল মাইনাস। তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে, কেমন? আবার এখানে অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে কি ডেল মাইনাস ডেল প্লাস, এখানে হচ্ছে ডেল প্লাস, এদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে।
এখন এই যে আকর্ষণ বলগুলো সেটা যদি এদের মাঝে যে অ্যাট্রাকশন ফোর্স তার থেকে বেশি হয়ে যায়, এই আকর্ষণ বলগুলো যদি এর থেকে বেশি হয়ে যায়, মানে বলা হয় এটা ল্যাটিস শক্তির থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে এরা কী করবে? খুলে যাবে। তাহলে এর সঙ্গে Na+ যুক্ত চলে যাবে, এর সঙ্গে Cl- চলে যাবে। তাহলে কী হলো? ভেঙে দিতে পারলো, ওই জন্য জলে দ্রবীভূত হতে পারলো। যাদের ল্যাটিস শক্তির মানটা খুব বেশি তাদের এটা কিন্তু ভাঙতে পারে না, ওই জন্য কেউ তারা জলে দ্রবীভূত হয় না। তাহলে এই যে আকর্ষণ বলটা কার কর্তৃক? না দেখো, এখানে অ্যাকচুয়ালি NaClটা হচ্ছে দ্রাবক, আর H2Oটা হচ্ছে দ্রাবক। তাহলে দ্রাবক কর্তৃক দ্রাবের কণাগুলোকে আকর্ষণ করা হচ্ছে, তাই এই আকর্ষণ বলটাকেই বলা হয় সলভেশন এনার্জি और দ্রাবকায়ন শক্তি। কেমন? সলভেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি। তাহলে সলভেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি কি? কোনো একটা দ্রাবক কর্তৃক ওর মধ্যে উপস্থিত দ্রাবক কণাগুলোকে আকর্ষণ করার যে প্রবণতা, দিয়ে দ্রবণে পরিণত করার যে প্রবণতা, তাকেই বলা হচ্ছে দ্রাবকায়ন শক্তি। এখন দ্রাবক অনেক হতে পারে, জল হচ্ছে সার্বজনীন দ্রাবক, এছাড়াও অনেক দ্রাবক হতে পারে। এবার সেই সবাইয়ের যে এনার্জি দ্রাবকায়ন শক্তি সেটাকে বলা হচ্ছে সলভেশন এনার্জি। আর যদি দ্রাবকটা জল হয়, স্পেসিফিক দ্রাবকটা যদি জল হয়, তাহলে সলভেশন এনার্জিটাকে, জলের সলভেশন এনার্জিটাকে আরেকটা বলা হয় হাইড্রেশন এনথালপি বা এনার্জি কেমন? তাহলে যদি দ্রাবকটা জল হয় তাহলে তখন তাকে বলা হবে হাইড্রেশন এনথালপি বা হাইড্রেশন এনার্জি। আর এমনি যে কোনো জলের ক্ষেত্রে কিন্তু সলভেশন এনার্জি বলতে পারি, কিন্তু জলের ক্ষেত্রে স্পেসিফিক করা আছে হাইড্রেশন এনার্জি এনথালপি। এবার দেখো, তাহলে এখান থেকে আমরা কি একটা ধারণা পেলাম? না, সলিউশন, ই অফ সলিউশন মানে কোনো একটা দ্রবণ তৈরি করার জন্য যে পরিমাণ তাপের গ্রহণ বর্জন হচ্ছে সেটা ই অফ সলভেশন মাইনাস ই অফ ল্যাটিস এনার্জি। কেমন? এটা আমরা পেলাম। তাহলে এখন দেখো, এর যদি এই ভ্যালুটা, এই ই অফ সলভেশনের ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 হয়। কেমন? গ্রেটার দেন 0 হলে তার মানে এর মানটা বেশি। গ্রেটার দেন 0 মানে ই অফ সলভেশন ইজ গ্রেটার দেন ই অফ ল্যাটিস। তাহলে কি দ্রবণ হবে, মানে দ্রবণ প্রস্তুত হবে। কিন্তু যদি এটা হয় মানে জলে গুলবে, জলে ওটা দ্রবীভূত হবে ওই আয়নীয় যৌগটা, লেস দেন হলে তাহলে ই অফ সলভেশন লেস দেন ই অফ ল্যাটিস, এটা কিন্তু দ্রবণ প্রস্তুত হবে না। কেমন? ক্লিয়ার? এই হচ্ছে দ্রাবকায়ন, ল্যাটিস শক্তি এবং দ্রাবকায়ন শক্তি। এখন এখান থেকে আমি একটা কোশ্চেন আলোচনা করছি। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি একবারে ফ্যাগানের সূত্র পড়ানোর পর বলবো। কেমন? এটা একটু মনে রাখতে হবে। নেক্সট আমাদের টপিক যেটা, সেটা হচ্ছে অসম মানে ওটা হচ্ছে যে বিভিন্ন যোজ্যতা, তড়িৎযোজী যৌগের অনেকগুলো যে যোজ্যতা প্রদর্শন করে তার কারণগুলো কি কি। পরিবর্তনশীল যোজ্যতা, তাহলে পরিবর্তনশীল তড়িৎ যোজ্যতা। তোমাদের বইয়ে যে এক্সাম্পলগুলো আছে সেগুলোর মধ্যে আমি বলছি। ফার্স্ট আমরা বলছি, দেখো Fe2+ আর Fe3+ এর মধ্যে বলছি। Fe2+ আর Fe3+ দুটো যোজ্যতাই প্রদর্শন করতে পারে। এটা কেন পারে, বা এটা তোমার Fe3+ আর Fe2+ যোজ্যতার মধ্যে কোনটা বেশি স্থায়ী? দেখো, Fe2+ যদি দেখো, তোমরা আগে ইলেকট্রন বিন্যাস পড়েছো, এটা হয় 3d6 সিস্টেম, তাই না? 3d6, 4 থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, আর এ হচ্ছে 3d5। তাহলে কে বেশি সুস্থিত? অবশ্যই এটা। ওই জন্য Fe3+ যুক্ত যৌগগুলো অধিক জারণ স্তর প্রদর্শন করতে পারে। কেমন? তাহলে Fe3+ হয়, Fe2+ হয়, তার মধ্যে Fe3+ অধিক সুস্থিত হয়। একইভাবে 2 নম্বরে হচ্ছে Cu+ আর Cu2+।
কেমন? দেখো সাধারণ অবস্থায় এমনি কন্ডিশনে যখন জলীয় দ্রবণ নয় এমনি কঠিন অবস্থায় আছে তখন এটা বেশি সুস্থিত হবে। কেন? এটা দেখো D10 সিস্টেম 3D10 সিস্টেম আর এ হচ্ছে 3D9 সিস্টেম, এটা তো ফুলফিল, ওই জন্য এটা অধিক সুস্থিত হবে। কেমন? কিন্তু এখানে একটা এক্সেপশনাল কেস আছে, যদি জলীয় দ্রবণ হয়, জলীয় দ্রবণে যদি আমরা এটা দিই Cu+কে দিই এ কিন্তু Cu2+ কনভার্ট হয়ে বসে থাকে, মানে জলীয় দ্রবণে তাহলে কে বেশি স্থায়ী হলো? জলীয় দ্রবণে কিন্তু Cu2+ বেশি স্থায়ী। এর কারণ কি? ভালো করে অ্যান্সারটা শুনবে। Cu2+ জলীয় দ্রবণে Cu+ অপেক্ষা Cu2+ এর স্থায়িত্ব বেশি। কেন? দেখো Cu+ এটা হচ্ছে D10 সিস্টেম, তাহলে এখান থেকে যদি আমরা Cu2+ নিয়ে যেতে চাই তাহলে D9 সিস্টেমে নিয়ে যেতে হবে, তাহলে স্থায়ী থেকে একটা অস্থায়ী ধাপে যাচ্ছি, তাহলে এখানে যে এনার্জিটা দরকার হবে, যে সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল যেটা দরকার হবে সেটা খুব বেশি, খুব হাই ভ্যালু, তাই না? এই এনার্জিটা পায় না বলেই Cu2+ থেকে আমরা Cu2+ যেতে পারি না, বা এটা বেশি স্থায়ী হয়, এটা কম স্থায়ী হয়। কেমন? কিন্তু যখন জলে আমরা Cu+ দিচ্ছি তখন জলের অণুর সঙ্গে Cu+ এর যে আকর্ষণ বলটা তৈরি হয়, মানে দ্রাবকায়ন শক্তি যেটা তৈরি হয়, দ্রাবকায়ন শক্তি, তার ফলে যে পরিমাণ এনার্জি রিলিজ হয়, তাহলে Cu+ আয়নের সঙ্গে জলের আকর্ষণ বলের বা দ্রাবকায়ন শক্তির প্রভাবে যে পরিমাণ এনার্জি রিলিজ হয় সেটা এই এনার্জিটা IP2 অপেক্ষা কপারের IP2Cu+ বা কপারের IP2 অপেক্ষা বেশি হয়ে যায়, যার জন্য এই এনার্জিটা Cu+ গ্রহণ করে Cu2+ কনভার্ট হতে পারে। মানে জলে দিলে Cu+ আর জলের অণুর মধ্যে যে অ্যাট্রাকশান ফোর্স হয় তার ফলে যে এনার্জিটা রিলিজ হয় সেটা Cu+ থেকে Cu2+ পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি অপেক্ষা বেশি হয়ে যায়, যার কারণে এই শক্তিটা গ্রহণ করে সহজেই Cu+, পরিণত হয়ে বসে থাকতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে আরেকটা পয়েন্ট, আরেকটা এক্সাম্পল। নেক্সট আরেকটা এক্সাম্পল বলছি, সেটা হচ্ছে টিনের ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে টিন কত নম্বর এলিমেন্ট? না, টিন 50 নম্বর এলিমেন্ট, 50th এলিমেন্ট, Sn 50। তাহলে Sn2+ আর Sn4+ এই ও অক্সিডেশন স্টেট দেখাতে পারে। এখন ফার্স্ট হচ্ছে Sn এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? দেখো ও জেননের 4জন আগে, তাহলে জেননের কি হয়? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তাহলে 5 নম্বরের ও থাকার কথা। তাহলে 5 নম্বরে ইলেকট্রন বিন্যাস হবে, দেখো জেননের হলে 5s2 5p6 হচ্ছিল, তাই না? তাহলে এখান থেকে 4টে কমিয়ে দাও, তাহলে 5p2, এই হচ্ছে 4টে আগে, জেনন হচ্ছে 54 নম্বর, তাহলে এই হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস। তার আগে কে আছে? না দেখো 4d10 আছে, তাই না? 4d10 আছে। তাহলে আর এখানে হচ্ছে ক্রিপ্টনের ইলেকট্রনিক কনফিগারেশন, ক্রিপ্টন 36 আছে, তারপরে এটা। কেমন? এবার তাহলে Sn2+ হলে কি হয়? না, ক্রিপ্টন 4d10 5s2, আর এখানে হলে কি হয়? ক্রিপ্টন 4d10, এটা হয়। কেমন? তাহলে দেখা যায় এই জনস্তরটা বেশি সুস্থিত এটার থেকে। এর কারণ কি? এর কারণটা ভালো করে শুনবে, ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। কি ব্যাপারটা শোনো। দেখো এর যদি ইলেকট্রন বিন্যাস দেখা যায় তাহলে ক্রিপ্টনের মধ্যেও তো আবার 3d10 ঢুকে আছে, 3d10, তাহলে এর মধ্যে 20টা ডি ইলেকট্রন আছে, যার কারণে বহিস্থ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কিন্তু তীব্র। এখন এই জারণস্তরে ও কি করেছে? পি থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে এখন ইলেকট্রন সংখ্যা আরও কমে গেল, মানে ডি অরবিটাল ছাড়া যে ইলেকট্রনগুলো ছিল সে তার সংখ্যাটা কিন্তু আরও কমে গেল। আগেতে কটা ছিল?
আগেতে ছিল তোমার 30টা ইলেকট্রন ছিল যেটা ডি ইলেকট্রনের বাইরে, এখন সেটা আবার কটা হয়ে গেল, 28টা হয়ে গেল, তাই না? এখানে ক্ষেত্রে 28টা। তাহলে এখন নিউক্লিয়াসের আকর্ষণ বল এখানে কটা ছিল, এখানে বলছি 30টা ইলেকট্রন ছিল ডি ইলেকট্রনের ছাড়া, তাকে কতগুলো জনের টানছিল, 50টা প্রোটন আকর্ষণ করছিল, 50টা প্রোটন ওকে আকর্ষণ করছিল। এখন এই 28টা ইলেকট্রনকে আকর্ষণ করছে 50টা প্রোটন, কেমন? এটা নেই, তাহলে এখন আকর্ষণ বলটা আরও বেড়ে গেছে, যার কারণে এই 5s2 দুটো ইলেকট্রন কিন্তু আর মুক্ত হয়ে Sn4+ গঠন করতে চায় না, বা গঠন করতে গেলেও প্রচুর পরিমাণে শক্তি দিতে হয়। এই ঘটনাকেই বলা হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। মানে কেন নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়? বহিস্থ কক্ষপথে আছে ইলেকট্রনটা, এটা কিন্তু বহিস্থ কক্ষপথ 5টা, দেখো 5 নম্বরটাই বহিস্থ কক্ষপথ, তবুও এর যোজ্যতায় অংশগ্রহণ করতে চাইছে না, তাই এদের বলা হয় নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়। জোড় অবস্থা আছে বলে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়। এই নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের কারণেই Sn2+ স্থায়ী, Sn4+ অস্থায়ী। এখন নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের সংজ্ঞাটা কি? কোনো একটা পরমাণু রাসায়নিকভাবে যুক্ত হওয়ার সময়, কোনো একটা পরমাণু যেমন Sn রাসায়নিকভাবে যুক্ত হওয়ার সময় তার NS মানে বহিস্থ কক্ষপথ, NS উপকক্ষে থাকা ইলেকট্রন জোড়টি উদ্দীপিত হলেও রাসায়নিক বিক্রিয়া বা যোজ্যতা প্রদর্শনে অংশগ্রহণ না করলে তাকে বলা হবে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়, এবং এই ঘটনাকেই বলা হয় নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। কেমন? এই হচ্ছে পরিবর্তনশীল তড়িৎযোজ্যতার 3টে টাইপের আমি এক্সাম্পল তোমাদের দিলাম। ক্লিয়ার আশা করি। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফ্যাজানের সূত্র। কেমন? এবার টপিক হচ্ছে না ফ্যাজানের সূত্র বা ফ্যাজানস রুল। ফ্যাজানের সূত্র পড়ার আগে আমাকে আরেকটা সমযোজী বন্ধনের ব্যাপারটা একটু বলছি, শোনো। দেখো আয়নীয় বন্ধনে কি হয় না, ধরো একটা ক্যাটায়ন, সাপোজ X+ একটা ক্যাটায়ন আর Y- একটা ক্যাটায়ন, এদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে, যেমন ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন। তাহলে এখানে কিন্তু কারোরই ইলেকট্রন ক্লাউড আর কারোর ইলেকট্রন ক্লাউডের মধ্যে প্রবেশ করে না, শুধুমাত্র কি একটা আকর্ষণ বল ক্রিয়া করে। আর সেটাই যদি কোনো সমযোজী বন্ধন হয় তাহলে তার একটা মৌলের পরমাণু ইলেকট্রন মেঘটা আর একটা যার সঙ্গে বন্ধন করছে তার ইলেকট্রন মেঘের মধ্যে প্রবেশ করে যায়, মানে এটাকে বলা হয় অভিলেপন বা ওভারল্যাপ, অভিলেপন অঞ্চল। কেমন? তাহলে এই ঘটনাটা হচ্ছে সমযোজী বন্ধনের জন্য, যেখানে কি হয় একটা পরমাণুর ইলেকট্রন ক্লাউডের সঙ্গে আরেকটা পরমাণুর ইলেকট্রন ক্লাউড এইভাবে প্রবেশ করে যায়। আর তড়িৎদ্বৈত যৌগের ক্ষেত্রে কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন পাশাপাশি থাকে, একটার সঙ্গে একটার কিন্তু কোনো অভিলেপন হয় না, তাদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে, তার ফলে এটা গড়ে ওঠে। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমরা যাচ্ছি ফ্যাজানের সূত্র। শোনো ভালো করে। ফ্যাজানের সূত্রটা অ্যাকচুয়ালি হচ্ছে কোনো তড়িৎযোজী যৌগের সমযোজী ধর্ম প্রাপ্তির ব্যাপার। ধর্ম প্রাপ্তি এই নিয়ে আলোচনা। কেমন? এটা হচ্ছে ফ্যাজানের সূত্র, এখানে এই নিয়ে আলোচনা হয়েছে। তার আগে আমাকে কটা টার্ম পড়তে হবে, যেমন ফার্স্ট হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশন ব্যাপারটা কি? কোনো একটা তড়িৎযোজী যৌগ মধ্যস্থ ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা তাকে বলা হচ্ছে পোলারাইজেশন, বা টেনে নেওয়ার যে ঘটনা, এটা ঘটনা বলাই ভালো, ঘটনা তাকেই বলা হচ্ছে পোলারাইজেশন। কী ব্যাপারটা? ধরো এই একটা ক্যাটায়ন আছে, সাপোজ ধরো এই একটা ক্যাটায়ন আছে, আর ধরো এই একটা অ্যানায়ন আছে।
এই একটা অ্যানায়ন আছে। এখন ক্যাটায়ন কর্তৃক যদি অ্যানায়নের ইলেকট্রন ঘনত্বটাকে নিজের দিকে টেনে নেয়, ক্যাটায়নটা যদি ইলেকট্রন ঘনত্বটাকে নিজের দিকে টেনে নেয়, তাহলে কি ঘটনাটা হচ্ছে, এই ধরো ক্যাটায়নটা আছে, এ কি করছে না, অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউডটাকে, অ্যানায়নের ইলেকট্রন যে ক্লাউডটা সেটাকে কি করছে না, এই নিজের দিকে টেনে নিচ্ছে। ঠিক আছে, এতে কি হবে, অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউডটা সেটা ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউডের সঙ্গে মার্জ করে যাবে। দিয়ে একটা অভিলেপন অঞ্চল তৈরি হবে। একটা কি তৈরি হবে না, অভিলেপন অঞ্চল তৈরি হবে। অভিলেপন অঞ্চল এখানটা তৈরি হবে। তাহলে কি হচ্ছে, তড়িৎযোজী যৌগ কিন্তু তার মধ্যে সমযোজী চরিত্র ডেভেলপ করছে। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে পোলারাইজেশন। এই ঘটনাটাকেই বলা হচ্ছে পোলারাইজেশন। ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যে চার্জ ইলেকট্রন ক্লাউডটা সেটা নিজের দিকে আকর্ষণ করার যে ঘটনা সেটাকেই বলা হচ্ছে পোলারাইজেশন। নেক্সট একটা টার্ম আমরা পড়বো, কারণ এই পোলারাইজেশনটা যত বেশি হবে তত কী হবে, তড়িৎযোজী যৌগের মধ্যে সমযোজী চরিত্র বেশি ডেভেলপ করবে। নেক্সট আমরা পোলারাইজেশন পড়ার পর পরের আরেকটা যে টপিক মানে টার্ম আছে সেটা হচ্ছে পোলারাইজিং পাওয়ার। সেটা হচ্ছে পোলারাইজিং পাওয়ার। সেটা কি, কোনো ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘকে যে টানার ক্ষমতা সেটা কি বলা হচ্ছে, ওই ক্যাটায়নটার পোলারাইজিং পাওয়ার। তাহলে এটা ক্যাটায়নের ক্ষমতাকে বোঝাচ্ছে। এটা কি, এটা হচ্ছে একটা ঘটনা, ইনসিডেন্ট। ঠিক আছে, আরেকটা হচ্ছে পোলারাইজেবিলিটি। পোলারাইজেবিলিটি এটা কি, কোনো একটা অ্যানায়ন এই যে ক্যাটায়নের দিকে, এই অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড যে ক্যাটায়নের দিকে সরে যাচ্ছে বা ক্যাটায়নের দিকে সরে যাওয়ার যে প্রবণতা দেখাচ্ছে তাকেই বলা হচ্ছে পোলারাইজেবিলিটি। তাহলে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড ক্যাটায়নের দিকে সরে যাওয়ার প্রবণতা, এটা কি বলা হচ্ছে পোলারাইজেবিলিটি। তাহলে পোলারাইজেশন, পোলারাইজিং পাওয়ার আর পোলারাইজেবিলিটি, এই তিনটে ব্যাপার তোমাদের জানতে হবে। পোলারাইজেশন ব্যাপারটার উপর ডিপেন্ড করবে কোনো একটা তড়িৎযোজী যৌগের কতটা সমযোজী ধর্ম প্রকাশ পাবে। এখন এই পোলারাইজেশন সম্পর্কিত ফ্যাজান কটা সূত্র দিয়েছিলেন। কি কি সূত্র? ফার্স্ট দেখো ফ্যাজানের সূত্রটা কি বলছে, 1 নম্বর সেটা বলছে polarization is inversely proportional to size of cation। তার মানে কি, ক্যাটায়নের সাইজ যত ছোট হবে তত পোলারাইজেশন বাড়বে। নেক্সট হচ্ছে পোলারাইজেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইজ অফ অ্যানায়ন। সেকেন্ড পয়েন্টটা কি, এ পোলারাইজেশন directly proportional to charge of cation, directly proportional to charge of anion। যেমন থার্ড পয়েন্ট যেটা পোলারাইজেশনের, সেটা কি না, পোলারাইজেশনটা কে এর সঙ্গে, মানে এটা বি, তাহলে পোলারাইজেশন ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু কে, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, আগে পড়েছি আমরা। ফোর্থ পয়েন্ট হচ্ছে যে সকল ক্যাটায়নে
বাইরের কক্ষে 18টি ইলেকট্রন উপস্থিত, তাদের পোলারাইজেবিলিটি, তাদের পোলারাইজেশন পাওয়ার বা পোলারাইজিং পাওয়ার, যে সকল ক্যাটায়নের বাইরে কক্ষে 18টি ইলেকট্রন উপস্থিত তাদের পোলারাইজিং যে পাওয়ারটা, ধ্রুবায়িত করার যে ক্ষমতাটা, সেটা কি হবে না 8টি ইলেকট্রন বহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন অপেক্ষা বেশি। তাহলে যে সকল ক্যাটায়নের বাইরের কক্ষে 18টি ইলেকট্রন উপস্থিত তাদের পোলারাইজিং পাওয়ারটা বহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের থেকে বেশি হবে। কেমন? এই হচ্ছে চারটে ফ্যাজানের সূত্রের চারটে তত্ত্ব। এবার এটা কেন হচ্ছে সেই ব্যাপারটা বলছি শোনো। দেখো, ক্যাটায়নের সাইজ যত ছোট হবে তত কি হবে, অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটা তত ক্যাটায়নের নিউক্লিয়াসের কাছে থাকবে, তাই না? যদি ক্যাটায়নের সাইজটা এই হতো আর অ্যানায়নটা এই হতো, তাহলে এই নিউক্লিয়াসের দূরত্বটা এই ইলেকট্রনের যে বহিস্থ কক্ষপথটা, তার বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের যে ডেনসিটিটা বা ইলেকট্রন ক্লাউডটা, সেটা ক্যাটায়নের নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছে। তাই জন্য আকর্ষণ বল তাহলে কোথায় বেশি হবে? যত ছোট ক্যাটায়ন হবে তত এই মেঘটা ক্যাটায়নের নিউক্লিয়াসের কাছে থাকবে, তত আকর্ষণ বল বেশি হবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, একইভাবে যদি আমরা অ্যানায়নের সাইজে যাই, অ্যানায়নের সাইজ যত বড় হবে তত কী হবে, নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের বাইরের যে কক্ষপথের ইলেকট্রন তার প্রতি আকর্ষণ বল বেশি হবে। তাহলে সে সহজে কী হবে, ক্যাটায়ন দ্বারা আকর্ষিত হতে পারবে। বুঝতে পারলে? ওই জন্যেই যত অ্যানায়নের সাইজ বড় হবে তত পোলারাইজেশন বেশি, যত ক্যাটায়নের সাইজ ছোট হবে তত পোলারাইজেশন বেশি। একইভাবে দেখো, ক্যাটায়নের চার্জ যত বেশি হবে, ক্যাটায়নের নিউক্লিয়াসের চার্জ বা চার্জ যত বেশি হবে তত কী হবে, চার্জ বেশি হওয়া মানে কি, ওর ব্যাসার্ধ ছোট হওয়া, তাই না? আমরা তো পড়েছি এমজি অপেক্ষা mg2+এর সাইজ ছোট হয়, mg2+এর সাইজ ছোট হয়। তাহলে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তত সাইজ ছোট হবে ক্যাটায়নের, তত কী হবে, এই রিলেশনে চলে যাচ্ছে, তাই না? ক্যাটায়নের সাইজ যত ছোট হবে তত পোলারাইজেশন বেশি হবে। ঠিক, সাইজ ছোট, পোলারাইজেশন বেশি হবে। এবার অ্যানায়নের ব্যাপারটা যে, অ্যানায়নের থেকে দেখো O2- এর সাইজটা কিন্তু অক্সিজেনের থেকে বেশি, অক্সিজেন পরমাণু থেকে। তাহলে আমরা কী বলছি, সাইজ যত অ্যানায়নের বেশি তত পোলারাইজেশন বেশি। ওই জন্যে অক্সিজেনের যত নেগেটিভ চার্জ, অ্যানায়নের নেগেটিভ চার্জ যত বেশি হবে তত কিন্তু পোলারাইজেশন বেশি হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই ব্যাপারটা তোমাদের এই দুটো পয়েন্ট মনে রাখলেই, এইগুলো অত মনে রাখার দরকার নেই তোমাদের, এই দুটো পয়েন্ট মনে রাখলেই তোমরা অ্যান্সার করতে পারবে। এই হচ্ছে ফ্যাজানের সূত্র আর পোলারাইজেশনের ব্যাপারটা। তাহলে পোলারাইজেশন বা ফ্যাজানের সূত্র অ্যাকচুয়ালি কী করছে না, অ্যানায়নের যে আয়নীয় যৌগের মধ্যে সমযোজী চরিত্র প্রকাশের যে ঘটনা, সেটাই ফ্যাজানের সূত্র বা ব্যাখ্যা করছে। এবং এই সমযোজী চরিত্র কীভাবে বৃদ্ধি পায় না, পোলারাইজেশনের জন্য এই ঘটনাটা ঘটে। তাহলে আমরা এই সংক্রান্ত কয়েকটা কোশ্চেনের মধ্যে যাচ্ছি। যেমন ধরো, ফার্স্টে একটা এক্সাম্পল দিই তোমাদের পরে পরীক্ষায়, সেটা হচ্ছে AgCl, AgI, AgBr আর AgF। বললো এদের মধ্যে কে ভালো জলে দ্রবীভূত হবে, বা H2O-তে দ্রাব্যতা অনুসারে, H2O-তে দ্রাব্যতা অনুসারে সাজাও। ঠিক আছে, কে ভালো জলে দ্রবীভূত হবে? দেখো, জল কাদের দ্রবীভূত করে? সাধারণত আয়নীয় যৌগগুলোকেও সহজে দ্রবীভূত করে, কারণ জল ধ্রুবীয় প্রকৃতির হয়। তাহলে এদের মধ্যে যার আয়নীয় চরিত্র যত বেশি হবে সে জলে তত ভালো দ্রবীভূত হবে। ক্লিয়ার? এদের মধ্যে যার আয়নীয় চরিত্র যত বেশি হবে তার জলে দ্রবীভূত হওয়ার প্রবণতা বেশি। যার মধ্যে সমযোজী ধর্ম প্রকাশ পাবে বা সব থেকে বেশি প্রকাশ পাবে তার জলে দ্রবীভূত হওয়ার প্রবণতা কম। তাহলে আমরা যাচ্ছি, দেখো এটা তাহলে আমরা কোন সূত্রতে যাব? দেখো, এখানে ক্যাটায়ন কিন্তু সেম,
তাহলে এখানে অ্যানায়নের ব্যাপারটা যাব। অ্যানায়নের যদি আকার অনুযায়ী সাজাই, তাহলে আকার অনুযায়ী আকার বা আয়নীয় ব্যাসার্ধ অনুযায়ী যদি সাজাই, তাহলে আই মাইনাস গ্রেটার দ্যান বিআর মাইনাস গ্রেটার দ্যান সিএল মাইনাস গ্রেটার দ্যান এফ মাইনাস হবে। কারণ উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে পোলারাইজেশন বা ধ্রুবায়ন বা পোলারাইজেশন সব থেকে বেশি কোথায় হবে? এজি আই এ ধ্রুবায়ন সব থেকে বেশি হবে। কারণ এজি প্লাস সহজে এই আই মাইনাসকে টেনে নিতে পারবো ইলেকট্রন ক্লাউডকে। তারপর হবে এজি বিআর, তারপর হবে এজি সিএল, তারপর হবে এজি এফ। তাহলে তড়িৎ যোজী চরিত্র সব থেকে বেশি কার? না, এজি এফ এর। কারণ এখানে ধ্রুবায়ন কম, ধ্রুবায়ন যত বেশি সমযোজী চরিত্র বেশি। এটা গ্রেটার দ্যান এজি সিএল, গ্রেটার দ্যান এজি বিআর, এজি বিআর, ঠিক আছে, এজি সিএল, এজি বিআর আর এজি আই, এইভাবে চলতে থাকবে। তাহলে দ্রাব্যতা কী হবে? দ্রাব্যতা কিসে? না জলে। তাহলে কোনটা হবে? সব থেকে বেশি দ্রাব্য কে হবে? এজিএফ, কারণ এর আয়নীয় চরিত্র সব থেকে বেশি। তারপরে এজিসিএল, তারপরে এজিবিআর, তারপরে এজিআই। ক্লিয়ার আশা করি। এবার যদি বলতো জলে না বললো কোনো একটা অধ্রুবীয় যৌগে, তাহলে কিন্তু উল্টোটা হতো। কারণ অধ্রুবীয় যৌগে কারা ভালো দ্রবীভূত হয়? সমযোজী যৌগগুলো দ্রবীভূত হয়। তাহলে সমযোজী চরিত্র অনুসারে হতো। যেমন ক্লিয়ার ব্যাপারটা আশা করি। নেক্সট আমি অন্য আরেকটা পয়েন্ট বলছি। তাকে এবার দ্রাব্যতা না, এবার আমরা বলছি কার তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি, মানে কে সব থেকে সুস্থিত বা তার গণনাঙ্ক বেশি। এখন এটাও আমরা জানি সমযোজী যৌগ অপেক্ষা তড়িৎযোজী যৌগের তাপীয় স্থায়িত্ব বা গণনাঙ্ক স্ফুরণাঙ্ক বেশি। তখন আমরা গ্রুপ 2 এলিমেন্টের কার্বনেটের ক্ষেত্রে বলছি। যেমন ধরো তোমাকে দিল BeCO3, বললো MgCO3, আর বললো CaCO3। বললো এই তিনটের মধ্যে কার তাপীয় স্থায়িত্ব বেশি? তাপীয় স্থায়িত্ব। তাহলে যার যত তড়িৎযোজী ধর্ম বেশি হবে তার তাপীয় স্থায়িত্ব তত বেশি। এখানে তাহলে ডিফারেন্সটা কোন জায়গায়? এখানে দেখো অ্যানায়নগুলো ফিক্স সবার ক্ষেত্রে কার্বনের। তাহলে এখানে পার্থক্যটা কোন জায়গায় হয়েছে? ক্যাটায়নের ক্ষেত্রে পার্থক্য। তাহলে Be2+, Mg2+, আর Ca2+। এতে যদি ব্যাসার্ধ অনুসারে সাজাই বা আকার অনুসারে সাজাই, তাহলে এটা কেমন? তাহলে এটা যদি হয় তাহলে ধ্রুবায়ন তাহলে কোনটা সব থেকে বেশি হবে? যার ছোট, তাহলে Be2+, Mg2+, সব থেকে বেশি এটা। আর সব থেকে কম করবে কে? Ca2+, কারণ এর আকার বড়। ক্যাটায়নের আকার যত ছোট ধ্রুবায়ন তত বেশি। তাহলে এটা যদি হয়, নেক্সট হচ্ছে আমরা তাহলে তড়িৎযোজী চরিত্র আয়নিক ক্যারেক্টার। সেটা সব থেকে কোথায় বেশি? না, সব থেকে বেশি হবে দেখো BCaCO3-তে সব থেকে বেশি। কেন না? এখানে ধ্রুবায়নটা কম হবে, এখানে ধ্রুবায়নটা বেশি হবে। তাহলে এটা, তারপর হচ্ছে MgCO3, তারপর হচ্ছে BeCO3। তাহলে আমরা কি জানি? যত আয়নীয় চরিত্র বেশি হয় তত কি হয়? তাদের ধ্রুবায়িত করার প্রবণতা আয়নিক চরিত্র যত বেশি হয় তাদের তাপীয় স্থায়িত্ব তত বেশি হয়। তাহলে তাপীয় স্থায়িত্বের বিচারে সব থেকে বেশি কে? CaCO3, MgCO3, তারপর BeCO3। তাহলে BeCO3 সব থেকে বেশি অস্থায়ী হবে। ক্লিয়ার ব্যাপারটা? এইবার এখানে একটা এক্সেপশনাল কেস যে বলেছিলাম না দ্রাবকায়নের সময় বলেছিলাম যে একটা সাজানের সূত্রতে আমি একটা জিনিস বলবো, সেটা একটা দেখো। সেখানে কি হয় দেখো, সেটা নিয়ে একটা আলোচনা করি। যেমন তোমাকে একটা কোশ্চেন দিল যে CaF2 জলে দ্রবীভূত হয় না, অদ্রাব্য, কিন্তু CaCl2 জলে দ্রবীভূত হয় কেন? কি বললো? CaF2 জলে অদ্রাব্য, কিন্তু CaCl2 এটা জলে দ্রবীভূত হয় কেন? তো তোমরা যদি সাজানের সূত্র দিয়ে দেখতে যাও তাহলে কিন্তু এটা উল্টো ঘটনা হচ্ছে। কারণ এখানে দেখো F- আকার কিন্তু Cl- থেকে ছোট। তাহলে কোথায় ধ্রুবায়নটা বেশি হওয়ার কথা?
Cl মাইনাসে বেশি হওয়ার কথা আর F মাইনাসে কম হওয়ার কথা। সেই অনুযায়ী CaF2 এর কিন্তু তড়িৎযোজী চরিত্র CaCl2 অপেক্ষা বেশি হওয়ার কথা। কারণ এটা কি হচ্ছে, এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে পোলারাইজেশন, এটা হচ্ছে কি আয়নিক ক্যারেক্টার, তাহলে সলিউবিলিটি ইন ওয়াটার সেটা কি হওয়ার কথা, CaF2 গ্রেটার দ্যান CaCl2 হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে দেখো উল্টো ঘটনা বলছে। যখনই দেখবে যে ফ্যাজানের সূত্র দিয়ে অ্যান্সার হচ্ছে না, তখন তোমরা দ্রাবকায়ন শক্তি আর ল্যাটিস শক্তির ব্যাপারটায় চলে যাবে। কেমন? এটা কোশ্চেন দেখি তোমরা বুঝতে পারবে। তাহলে তখন কি বলতে হবে না, এর কি হয়, দ্রাবকায়ন শক্তি ল্যাটিস এনার্জি অপেক্ষা বেশি হয় এর ক্ষেত্রে। ওই জন্য সহজে দ্রবীভূত হয়। এর ক্ষেত্রে ল্যাটিস এনার্জিটা সলভেশন বা দ্রাবকায়ন শক্তি থেকে ই অফ দ্রাবকায়ন এর থেকে বেশি হয়। তাহলে এর ল্যাটিস এনার্জি বেশি হয় বলে দ্রবীভূত হয় না, এর সলভেশন এনার্জি বেশি হয় বলে দ্রবীভূত হয়ে যায়। তাহলে এটা কিন্তু ফ্যাজানের সূত্র দিয়ে ব্যাখ্যা করা যাবে না। কেমন? এবার ফ্যাজানের সূত্র থেকে আরও দু টাইপের কোশ্চেন আমাদের পড়ে। যেমন কি দেখো, ফার্স্ট হচ্ছে AgI, এ হচ্ছে কালারলেস, এটা হচ্ছে হলুদ, গাঢ় হলুদ বর্ণ, কিন্তু AgCl কালারলেস কেন বা সাদা কেন? কেমন? দেখো Ag, তাহলে এখানে পার্থক্যটা কি, I Cl মাইনাস। তাহলে একে এর আকারটা তো বড় আকার, তাহলে আকার অনুযায়ী I মাইনাস গ্রেটার দ্যান Cl মাইনাস, ভালো করে বুঝবে। তাহলে একে ধ্রুবায়িত করার জন্য প্রয়োজনীয় শক্তিটা কম লাগবে Ag প্লাস, একে ধ্রুবায়িত করার জন্য প্রয়োজনীয় শক্তি কম লাগবে Ag প্লাসের। তাহলে এর ক্ষেত্রে যে এনার্জিটা লাগছে E of I মাইনাস for polarization is very less than E of Cl minus এর polarization। কেমন? তো দেখা যায় যে Ag প্লাস I মাইনাসকে পোলারাইজ করার জন্য যে এনার্জিটা দরকার হয় Ag প্লাসের, সেটাও দৃশ্যমান আলোক রশ্মি থেকে গ্রহণ করে। দৃশ্যমান আলোক রশ্মি, যেটা আমরা চোখে দেখতে পাই, দৃশ্যমান আলোক রশ্মি থেকে গ্রহণ করে। আর Cl মাইনাসকে ধ্রুবায়িত করার জন্য যে শক্তির প্রয়োজন হয়, সেটাও ইউভি আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে গ্রহণ করে। যার কারণে এবার কী করে, এটা গ্রহণ করার পর আবার যখন ওই শক্তিটা বিকিরণ করে, তখন সেটা দৃশ্যমান রেঞ্জে যায়, যার কারণে আমরা চোখে দেখতে পাই, সেটা হলুদ বর্ণ দেখি। কিন্তু এর শক্তিমাত্রা অনেকটা বেশি হওয়ায় আমরা কিন্তু এটাকে দেখতে পাই না। কেমন? এই হচ্ছে AgI কেন কালার, AgCl কেন। তাহলে AgIর ক্ষেত্রে I মাইনাসের আকার বড় হওয়ায় তাকে পোলারাইজ করার জন্য Ag প্লাস দৃশ্যমান শক্তি থেকেই প্রয়োজনীয় শক্তি গ্রহণ করতে পারে, কিন্তু Cl মাইনাসকে পোলারাইজ করার জন্য ইউভি রেঞ্জ থেকে বা ইউভি রশ্মি থেকে শক্তি গ্রহণ করতে হয়। যার কারণেই AgI একটা কালার জেনারেট করে, কিন্তু AgCl এর কালারটা আমরা চোখে ধরতে পারি না বা কালারলেস মনে করি। কেমন? এটা একটা কালারের ব্যাপারে অ্যান্সার বললাম। এরকম আরও একটা কোশ্চেন পাবে, সেগুলো নিজেরা করবে, একই অ্যান্সার, একই টাইপের অ্যান্সার। নেক্সট হচ্ছে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে PbCl4 এর অস্তিত্ব আছে। কি বলছি না, PbCl4 এটা প্রেজেন্ট, কিন্তু PbI4 এর অস্তিত্ব নেই কেন? ভালো করে শোনো আগে, PbI4 এর অস্তিত্ব নেই কেন বলি শোনো। দেখো Pb যখন I4 গঠন করছে, মানে Pb4 প্লাস আর প্লাস হচ্ছে 4I মাইনাস। কেমন? তাহলে এখানে ক্যাটায়নের প্রচুর চার্জ খুব বেশি, তার কারণে এর ধ্রুবায়ন ক্ষমতা খুব বেশি হয়ে যায়। আবার অ্যানায়নটা আয়োডিন আকারটা বড়, তার জন্য একে সহজে ধ্রুবায়িত করতে পারে। এর মধ্যে কি হয়, দেখা যায় এর ধ্রুবায়ন ক্ষমতা এতটাই বেশি যে দুটো আয়োডিন থেকে ইলেকট্রন সম্পূর্ণরূপে নিজের ইয়েতে ট্রান্সফার করে নেয়। দিয়ে প্রথমে ও কি গঠন করে,
পিবি I2 মানে I2 মানে কি হলো PB2 প্লাস হয়ে গেল আর 2I মাইনাস, এটা ফর্ম করে বসে রইল প্রথমে। এবার এখন যদি PbI4 গঠন করতে হয়, যদি আমাকে PbI4 গঠন করতে হয়, তাহলে কি করতে হবে, আরও যে দুটো I মাইনাস আছে তার সঙ্গে PB2 প্লাসকে যুক্ত করতে হবে। কিন্তু এক নম্বর হচ্ছে দেখো, কিন্তু দেখো এখানে 4 প্লাস থেকে ও যেই 2 প্লাসে চলে আসছে, ওর তো জারণ স্তরটা কমে যাচ্ছে, চার্জটা কমে যাচ্ছে, যার কারণে পোলারাইজেবিলিটি বা পোলারাইজিং পাওয়ার কথাটা বলা উচিত, ধ্রুবায়ন যে ক্ষমতা সেটা কিন্তু কমে গেল, এটা কমে গেল, এর কিন্তু বেশি ছিল, যার কারণে এ আর এখান থেকে ইলেকট্রন নিয়ে PbI4 গঠন করতে পারে না, মানে এই I মাইনাসকে আর ও পোলারাইজ করতে পারে না, বুঝতে পারলে? যার কারণে PbI2 গঠিত হলেও PbI4 গঠিত হয় না। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে অন্য ব্যাপার, Pb4 প্লাস আছে, এখানে কিন্তু Cl মাইনাসগুলোর আকার ছোট হওয়ায় এখানে ডাইরেক্ট ট্রান্সফার হতে, এখানে যেমন ট্রান্সফার হয়ে যাচ্ছিল ইলেকট্রন, এখানে কিন্তু ইলেকট্রন এখানে যেতে পারে না, যেমন, যার কারণে কি হয়, শুধুমাত্র এদের সঙ্গে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করে, ইলেকট্রন ক্যাটায়ন অ্যানায়ন অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করে, এখানে ধ্রুবায়নের ঘটনাটা ঘটে না, যার কারণে PbCl4 গঠিত হয়। তার মানে এর মধ্যে সমযোজী চরিত্র জেনারেট করে, কিন্তু এর ক্ষেত্রে সমযোজী চরিত্রটা এর থেকে এর ক্ষেত্রে সমযোজী চরিত্র কম। ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে ফ্যাজানের সূত্র। তাহলে এই যে টপিকগুলো আজকে পড়ানো হলো সেগুলো হচ্ছে আয়নীয় বন্ধন। নেক্সট আমরা সমযোজী বন্ধনের ইয়েটায় যাবো পরের ভিডিওতে। তোমাদের আরেকটা কথা বলি যে তোমরা কিন্তু ভালো করে ভিডিও দেখো, সেগুলো দেখে অ্যান্সার করার চেষ্টা করো। আমি এটা কিন্তু 9-10 যেভাবে হতো, স্যারেরা কোশ্চেন লিখিয়ে দিতেন, অ্যান্সার লিখিয়ে দিতেন, সেগুলো মুখস্থ করে চলে যেতে, 11-এ কিন্তু সেটা হবে না। 11 কেন, 11, 12, গ্র্যাজুয়েশন কিছুতেই হবে না। তোমাদের নিজেদের পড়ে কনসেপ্ট তৈরি করে অ্যান্সার লিখতে হবে। আমি অ্যান্সার লিখে সেই কোশ্চেনটা নাও পড়তে পারি, অন্য ঘুরিয়ে কোশ্চেন পড়লো, তাই ভালো করে না বুঝে পড়লে কিন্তু পরে মুশকিল হবে। তাই বুঝে পড়ো, দিয়ে অ্যান্সার করার চেষ্টা করো, নিজেরা করো, স্যারদের ভরসাটা একটু ত্যাগ করো, কেমন?